বাংলাদেশে কোটা আন্দোলন থেকে একটা অন্য মানে একটা অরাজকতা কোটা আন্দোলন পরবর্তী পর্যায়ে শুরু হলো এবং সেখান থেকে হাসিনার দেশ ছাড়া ইউনিশ সরকারের আমলে আপনার কি অন্তর্বর্তী সরকার যে এখন বাংলাদেশে চলছে সেই সরকার কি বার্তা দিচ্ছে? অন্তর্বর্তী সরকার যেটা একটা অরাজকতার মধ্য দিয়ে তৈরি হলো, কিন্তু তৈরি তো হলো, সেটাই চলছে, তার মানে এটাই বাস্তব। এই বার্তা কিছুই দিচ্ছে না। বার্তা দিচ্ছে ৭১কে মুছে ফেলা, বার্তা দিচ্ছে ৭১-এ ভারত বিরোধী শক্তি হিসেবে যারা অত্যন্ত সক্রিয় ছিল তাদেরকে আবার ফিরিয়ে আনে। অর্থাৎ স্বাধীনতা, দেশপ্রেম, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ তৈরির পেছনে যে যে শক্তিগুলো ছিল, প্রগতিশীল শক্তি ছিল, তাদের বিরুদ্ধাচারণ করে এমন একটা বাংলাদেশকে গড়ে তোল যে বাংলাদেশ একদম ইসলামিক রাষ্ট্র হিসেবে আইডেন্টিটি মানুষের সামনে তুলে ধরে। এই কথাটা আমি কেন বলছি? এই কথাটা বলছি একটা কারণে। ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি হল, তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মানে বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান এক রাষ্ট্র ছিল। তখন একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা যদি আমি আজকে মনে করাই মানুষকে, আর আজকের বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই স্লোগানটার সাথে এই সময়ের বাংলাদেশের মিল কোথায়। স্লোগানটা ছিল এই রকম, সেটা হচ্ছে এক ধর্ম ইসলাম, এক রাষ্ট্র পাকিস্তান, এক নেতা কায়েদে আজম জিন্নাহ। এই রণধ্বনি ৪৭-এর রণধ্বনি। এই রণধ্বনিটাই কি আবার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না এই সময়? অর্থাৎ এই রণধ্বনির বাইরে গিয়ে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যে আলাদা রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রের যে স্লোগান ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, সব কিছু মুছে দিয়ে এমন একটা রাষ্ট্র তৈরি করো, তার কাঠামো তৈরি করো যে পুরোপুরি পাকিস্তানপন্থী হবে। কোন পাকিস্তানপন্থী? যে পাকিস্তান ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ বাংলাদেশিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই দিকেই বাংলাদেশ এখন চলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ভারত বাংলাদেশ আপনি বলেছেন, তাও আমি প্রশ্ন করছি, ভারত বাংলাদেশ এই দুটোকে যদি পাশাপাশি রাখি, একে অপরের ওপর তো বিভিন্নভাবে নির্ভরশীল। তার কারণ ধরুন বঙ্গোপসাগরে চীনের প্রবেশ বা এই ধরনের, এতে আমরা বারবার দেখেছি যে যাতে না করতে পারে ভারত একটা জায়গা নিয়েছে বাংলাদেশের পাশে থাকা। যে এই পরিস্থিতিতে এই ধরনের মানে সুযোগগুলো অন্য দেশের কাছে কিভাবে খুলে যাচ্ছে? ভারতের সাথে এই মুহূর্তে তদারকি সরকারের যে দৃষ্টিভঙ্গি, ভারত সরকারের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে, খুব অশিক্ষিত প্রশাসক না হলে এই ধরনের দৃষ্টিভঙ্গি নেয়। কেন বলছি? আপনি মানে একটা তো প্রেক্ষিত থাকে, মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি শরণার্থীকে আমার দেশ আশ্রয় দিচ্ছে। মুক্তিযুদ্ধের সময় আমার দেশের প্রচুর সৈন্য, মানে যুদ্ধের সরাসরি যখন যুদ্ধ বাঁধল, প্রচুর সৈন্য আত্মবলিদান দিয়েছে। সব ভুলে যেতে চাইছে, দিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। কিন্তু একটা জিনিস আপনাকে তো মাথায় রাখতে হবে, বাংলাদেশে যে আপামর ১৮ কোটি নাগরিক আছে না, সেই নাগরিক কিন্তু তদারকি সরকারের ভাবনার শরিক নয়। কিন্তু আমরা এই ভারত আর বাংলাদেশের বিদ্বেষের ব্যাপারটাকে যখন আলোচনা করি, চর্চা করি, আমরা সামগ্রিকভাবে ধরে নিই যে বাংলাদেশের সবাই মনে হয় ভারত বিদ্বেষী। তা কিন্তু নয়। আপামর যে সাধারণ নাগরিক, তাদের মধ্যে ভারত বিরোধিতাটা নেই। আছে রাষ্ট্র যারা, এই তদারকি সরকার যারা চালাচ্ছে, তাদের চিন্তা চেতনা নেই। আপনাদের মনে থাকবে কিনা জানি না, আমি ৫ই অগাস্ট যেদিন হাসিনা দেশ ছাড়লেন, সেদিন আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে মৃত্যু, ধ্বংস, এটা দুটোই হয়েছে ওই সময়, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ মনস্তত্ত্ব। ওই যে এক ধর্ম ইসলাম, এক রাষ্ট্র পাকিস্তান, এক নেতা কায়েদে আজম জিন্নাহ, এই মনস্তত্ত্বটাই এখন বাংলাদেশে অত্যন্ত ক্রিয়াশীল। আর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি করলে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে।
যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের কিছু ক্ষতি হবে না, কারণ তারা এই সুযোগে প্রচুর টাকা কামিয়ে ফেলেছে, তাদের কিচ্ছু ক্ষতি হবে না। আবার যদি অন্য ধরনের কোনো ঘটনাবলী ঘটে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, তাদের কিচ্ছু হবে না। সাধারণ মানুষ করবে, সাধারণ মানুষ করবে। ভারত বিরোধিতার এই জিগির থেকে সাধারণ মানুষের ক্ষতি হবে, এইটা যারা সরকার চালাচ্ছে, অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, তাদের বোধের মধ্যে নেই, তাদের চেতনার মধ্যে নেই। এবার আমি প্রশ্নটা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে বর্ডার পরিস্থিতি, ধরুন আমরা কিছু জায়গায় খাগড়াগড়ের মতো কাণ্ড দেখেছি 2016 সালে, যে একটা বাড়ি জুড়ে এবার বারবার আমরা আমরাই দেখাচ্ছি বা আমাদের এতেই উঠে আসছে যে জঙ্গি অনুপ্রবেশ ভারতের ক্ষতি করতে বা পশ্চিমবঙ্গের ক্ষতি করতে, এই ধরনের পরিস্থিতি তাতে কতটা সায় দিচ্ছে? এই ধরনের পরিস্থিতি তো সায় দেবে, কারণ আপনার যখন ওই তথাকথিত কোড আনকোড বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, সেই সময়ে জেলখানাগুলোকে ভেঙে দিয়ে জেলখানা থেকে যে জঙ্গিদের বার করে এনেছিল কারা? কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সাথে জেলখানা ভেঙে জঙ্গিদের বার করে আনার সম্পর্কটা কি? এই প্রশ্ন থেকেই কিন্তু আপনি বাকি উত্তরগুলো পেয়ে যাবেন। বা সংস্কার বিরোধী আর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, ধ্বংস করছে, পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, তার সাথে আন্দোলনের কি সম্পর্ক? মানে কোটা সংস্কার আন্দোলনের কি সম্পর্ক? ওই যে কথাটা বললাম মনস্তত্ত্ব, এই জঙ্গিকে ছাড়িয়ে এই 5ই অগাস্ট হাসিনা তো চলে এলেন, আর 9ই অগাস্ট ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো। এই মধ্যবর্তীকালীন সময়ে ওই যে রাস্তায় যে ধ্বংসযজ্ঞ চললো, বহু মানুষের হত্যা হলো, এগুলো তো অন্তর্ঘাত, নিজেরা মেরেছে। এই জঙ্গিগুলোকে ছাড়িয়ে এনে নিজেরাই মেরেছে। আজকে যদি ভারতের বর্ডারকে ধরে ভাবে যে ভারতকে অস্থিতিশীল করে দেবে, খুব ভুল ভাবছে। কারণ ভারতের পররাষ্ট্রনীতি আপনারা সবাই জানেন যে ভারত নিজে থেকে কখনো কাউকে আক্রমণ করেনি স্বাধীনতার পর থেকে। ভারত আক্রান্ত হলে তাকে ছেড়ে দেবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এবার আসি হচ্ছে ধরুন এই হিলি সীমান্ত, বনগাঁ, আমাদের বেনাপোল, পেট্রাপোল, তারপর মালদা সীমান্ত, এই 3টে জায়গা তো ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষত বাণিজ্য ক্ষেত্রে। তার কারণ বাংলাদেশের একটা বড় নির্ভরতা আছে, আমরা দেখেছি যে পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার হলুদ, গরু, এইসব বিষয়। এবার হচ্ছে যেটা বিষয় যে এই সীমান্তগুলো বন্ধের পথে, সেখানে মানে এমনকি এরকমও উদাহরণ আছে, আমি নিজে হিলির কাছে গেছি, যে বাংলাদেশের লোক হেঁটে ঢুকছে, ইন্ডিয়া থেকে সিগারেট কিনে নিয়ে দোকানে যাচ্ছে, বিএসএফ বিডিআর কেউ কিছু বলে না। তো এরকম যে পরিস্থিতিটা, সেগুলো এখন সম্পূর্ণ বন্ধ। সেটা কতটা এফেক্ট করছে সার্বিক বাণিজ্যকে এবং বাংলাদেশের মানুষের জীবনে? শুনুন, ভারতবর্ষের অর্থনীতি বাংলাদেশের রপ্তানি করার উপর নির্ভরশীল নয়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত যে সাধারণ মানুষ, তাদেরটা পুরোটাই ভারতবর্ষ থেকে আপনি যে পণ্যগুলোর কথা বললেন এর সাথে আলুও যুক্ত হবে। এই রপ্তানিগুলোর ওপরে বাংলাদেশের সাধারণ মানুষের টিকে থাকার লড়াই আছে, যুক্ত আছে। তাহলে এই বাণিজ্য, আপনি যে ধরনের বাণিজ্যের কথা বর্ডারে হয় বললেন, মানে দেখেও না দেখে যেগুলোকে আমরা অনেক সময় ছেড়ে দেওয়া হয়, এগুলোর সাথে কিন্তু সাধারণ মানুষরাই যুক্ত। এগুলোর সাথে ওখানকার কোনো ব্যবসায়ী গোষ্ঠী, শিল্পপতি গোষ্ঠী, এরা কিন্তু যুক্ত নয়, সাধারণ মানুষ যুক্ত। তাহলে এই বাণিজ্যগুলো যখন ক্ষতি হবে, একদম তলার লেভেলে যারা প্রত্যেকদিন লড়াই করে বেঁচে থাকে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, মানে আমাদের দেশে এই যে এই সময়ের পরিস্থিতিটাকে নিয়ে যে উত্তেজনার একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে, আদানি আম্বানির যে বিনিয়োগ, সেইটা নিয়ে কিন্তু কোনো কথা কেউ বলছে না। তাহলে আপনাকে তো সেটাও বলতে হবে। আমি যেমন আলু, পেঁয়াজ রপ্তানি বন্ধ করার জায়গায় চলে গেছি এখন এই পরিস্থিতিতে, বর্ডার যেহেতু বন্ধ, বা ওদের দেশের মানুষও বলছে যে এগুলো নেব না, কিন্তু ওদের দিকে কিন্তু কারোর নজর নেই। এই নজর না থাকার কারণে এইগুলো যদি আপনাকে বুঝতে হয় সার্বিকভাবে, কারা শাসন করছে, তাদের কী ধরনের মনস্তত্ত্ব কাজ করছে, সেই মনস্তত্ত্বকে আপনি স্টাডি করলে কিন্তু ইতিহাসের অভিমুখটাকে ধরতে পারবেন, নাহলে ধরতে পারবেন। এবার যেটা প্রশ্ন করবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই যে আপনি বাণিজ্যের কথাটা স্বাভাবিকভাবে বললেন, এবার হচ্ছে যদি বর্ডার বন্ধ হয়ে যায়, প্রচুর মানুষ তো এখানে মেডিকেল ট্রিটমেন্ট করাতে আসেন, মানে বাংলাদেশের সাধারণ মানুষ আপনি বলছেন, কিন্তু আমি যেটা জানতে চাইছি এক্স্যাক্টলি যে বাংলাদেশের সাধারণ মানুষ এই সীমান্ত বন্ধের প্রভাব তাদের জীবনে কিভাবে পড়বে? তারা তো আপনি দেখছেন না, ভিসা পাওয়ার জন্য
ভিসা পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের যে আকুতি, এই আকুতিটা কেন? আপনার কি মনে হয় যারা বাংলাদেশের ভিসা পেতে চাইছে তারা ভারত বিদ্বেষী? নিশ্চয়ই না। তাহলে তারা ভারতে আসার কথাই বা ভাববে কেন? আজকে আমাদের দেশের যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলো কিন্তু বাংলাদেশের রুগীতে ভর্তি ছিল। আমি জানি না বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত, আমি বলতে পারবো না, মেডিকেল সায়েন্সের লোকেরা বলতে পারবে, কিন্তু তারা যে আসতো তার মানে নিশ্চয়ই এখানে সুচিকিৎসা পেত। আজকে এই সুচিকিৎসার অভাব যেটা সাধারণ মানুষ অনুভব করছে এই ভিসাগত কারণে, তাতে ক্ষতিগ্রস্তটা কে হচ্ছে? যারা উগ্রতাবাদে বিশ্বাসী তারা বলবে এই তো আমাদের দেশের হাসপাতালগুলো শুকিয়ে যাচ্ছে, তারা এটা বলতে পারে, কিন্তু আসলে কি তা? আমাদের দেশের হাসপাতালগুলো বাংলাদেশি যারা রুগী যদি না আসে শুকিয়ে যাবে না, কিন্তু পরিস্থিতির শিকারে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আবার আপনাকে বলছি, এই ভিসা সংক্রান্ত ব্যাপারে, বন্ধ হওয়ার ব্যাপারে যা কিছু চলছে এই মুহূর্তে, এতে কিন্তু আম জনতা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া যারা তদারকি সরকার চালাচ্ছে তারা কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত না। বাংলাদেশের ছাত্র পরিস্থিতি আপনারা তো প্রতিদিন ফেস করছেন, সেইটা সম্পর্কে যদি আমাদের শুনুন, আমাদের ডিস্টেন্স এডুকেশনের একটা বিষয় হচ্ছে যে বিগত 2 বছর ধরে ভারত সরকার ডিস্টেন্স এডুকেশন মোডে পড়ানোটা বন্ধ করে দিয়েছে। কোনো বাইরের দেশের স্টুডেন্টকে এখানে ভর্তি করা যাবে না, কিন্তু রেগুলার মোডে কিন্তু এটা আছে। স্টুডেন্ট আসছে না, অ্যাপ্লাই করছে না, বিদেশে পড়ার যে আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ করতে পারছে না। আপনি এটা বললেন বলে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী যারা পশ্চিমের দেশগুলোতে পড়তে যায় তাদের ভিসা মঞ্জুর হয় আমাদের দেশের দিল্লির ওদের যে দপ্তর আছে সেখান থেকে, তারা সেগুলো করতে পারছে না, উচ্চশিক্ষায় সমস্যা হচ্ছে। এবার তদারকি সরকার যদি এতটাই প্রগতিশীল সরকার হতো, এই যে ছাত্রছাত্রীরা আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বিপদের মুখে পড়েছে সেটার দিকে নজর দিত, সেটার দিকে তো কারোর নজর নেই। নজর তো আছে কি করে আমি রিসেট বাটন টিপে 71-এর আগের অবস্থাকে ফেরাবো, এটাই তো তাদের অভিমুখ, এটাই তো তাদের লক্ষ্য। ইউনিশ সরকার বারবার বলছে যে আক্রমণের বিষয়ে, মানে সংখ্যালঘু আক্রমণের বিষয়ে তারা দায় এড়ানোর চেষ্টা করছে কোথাও গিয়ে, কি বলবেন সেই বিষয়ে? আচ্ছা, দায় এড়ালে কি সত্যিকে আড়াল করা যায়? আপনি দায় এড়িয়ে গেলেন, আমি চেয়ারে বসে আছি, প্রশাসনের শীর্ষ পদে বসে আছি, আমি বলছি না এরকম কিছু হচ্ছে না, কিন্তু যে খবরগুলো আসছে ওদের দেশের মিডিয়া তো সরকারের খবরের বাইরে কোনো খবর করতে পারে না। আপনি জানবেন নিশ্চয়ই 400 সাংবাদিকের তাদের সাংবাদিকতা করার যে অধিকার থাকে, আপনাদের স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতি কেড়ে নিয়েছে। সাংবাদিকদের নামে বেনামে মামলা হচ্ছে, এবং সাংবাদিক শুধু না, যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু মামলায় জড়িয়ে দিচ্ছে না, সেই মামলা থেকে নিষ্কৃতির পথও বাতিল দিচ্ছে, কি যে টাকা দাও তাহলে নাম কেটে দেব। অর্থাৎ মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে এই মুহূর্তে বাণিজ্য হচ্ছে, এবং এই বাণিজ্যের মূল অংশীদার হচ্ছে যারা সমন্বয়ক, তারা অর্থ রোজগার ছাড়া এই সমন্বয়ক মানে সোকল্ড সমন্বয়ক, এরা অর্থ রোজগার ছাড়া আর কোনো দিকে এদের কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাকে একটা কথা আমি বলি, 71-এ রাজাকার শব্দটা বাংলাদেশে তো খুব ঘৃণিত শব্দ। রাজাকার শব্দটা একটা দিন আসবে যেদিন সমন্বয়ক শব্দটা খুব ঘৃণিত শব্দ হবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। এই যে বাংলাদেশ কোন পথে মুক্তির উপায় কি আপনার মতে? বাংলাদেশের মুক্তির উপায় এই অন্তর্বর্তী সরকার যেটা গঠন হয়েছে, যেটাকে আমি যদি কনস্টিটিউশনালি ধরি, সাংবিধানিকভাবে দেখি, তাহলে এটা কিন্তু বেআইনি, ঠিক আছে। তা সত্ত্বেও যখন তাদের দেশের মানুষ এটাকে মেনে নিয়েছে, আমার এটার বিরোধিতা করার কোনো জায়গা নেই। তাদের দেশের মানুষ আইনগত দিক, তাদের কোর্ট আছে, তারা বুঝবে। কিন্তু কথা হচ্ছে এই তদারকি সরকারের অবিলম্বে যেটা করা দরকার সেটা হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায় সেদিকে নজর দেওয়া। অর্থাৎ আমি নির্বাচনের কথা বলছি, নির্বাচন ব্যবস্থা করে, কারণ রাজনৈতিক দল তো আছে, এই তদারকি সরকার যারা চালাচ্ছে তারা তো কোনো রাজনৈতিক দলের অংশীদার নয়, কোনো রাজনৈতিক দল নয়। তাহলে যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, গণতান্ত্রিক কাঠামো আছে, সেখানে অবিলম্বে নির্বাচন করে মানুষ যাকে চাইবে, যে দলকে চাইবে তাদের ক্ষমতায় বসা। তারপরে বাংলাদেশে যদি সত্যি মনে হয় যে হাসিনা সরকারের আমলে অনেক কিছু খারাপ হয়েছে, তার সংশোধনের দরকার, সাংবিধানিক পরিবর্তনের দরকার, তাহলে নির্বাচিত সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে করবে। তদারকি সরকারকে কিন্তু
একটা অন্তর্বর্তীকালীন সময় চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে দেশ পাল্টে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ দিয়েছে। অনেকে বলছেন যে ভারত এই ধরনের খেলা খেলছে হাসিনাকে ফেরানোর জন্য এবং আওয়ামী লীগের সমর্থন করার জন্য, কি বলবেন? ভারত যদি আওয়ামী লীগকে সমর্থন করে, যদি করে, যারা বলছে তাদের কথাই যদি সত্যি হয়, আমি বলবো দোষের কি আছে? কেন দোষের নয় আমি বলি। আজকে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, আমার দেশেও সংখ্যালঘু নিপীড়ন হয়, হয়তো এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, কিন্তু বাংলাদেশে যে আজকে যে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, যেটা সংখ্যাগরিষ্ঠত্ব দায় সংখ্যালঘুকে নিরাপত্তা দেওয়া, হাসিনার আমলে তো তার মানে সংখ্যালঘু নিপীড়নটা হতো না। আজকে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে কেন? হাসিনার সময়ে যদি সংখ্যালঘু নিপীড়ন না হয়ে থাকে এবং সংখ্যালঘু মানুষরা যদি সব আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে, তারা তো এমনি এমনি সমর্থক হয়নি, কারণ তাদের নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত হাসিনা সরকার করেছিল। তাহলে আমার দেশের সরকার যদি মনে করে, যদি বিশ্বাস করে যে সংখ্যালঘু নিপীড়নের বন্ধ হওয়া উচিত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি হাসিনাকে সমর্থন করে, এতে কোনো দোষের কিছু নেই। কারণ আপনাকে তো, আপনি ৭১-এর আগে ফিরবেন না ৭১-এর পর যে বাংলাদেশকে আমরা দেখেছি সেটাতে যাবে? রাষ্ট্রনায়কদের সেই অবস্থানটা কিন্তু নিতে হয়। আর একটা কথা হয় না, আপনি দেখবেন এখন খুব সাধারণ মানুষের মধ্যে একটা জিগির আছে, যে এই যে কে একজন বলল, সেনা ওখানকার প্রাক্তন আর্মি, যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এই নিয়ে অনেক আমাদের দেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় নানা উৎপাত হলো, মানুষের উৎপাত। কিন্তু এরা একটা জিনিস ভুলে যাচ্ছে, যে ভারত কখনো ৪৭-এর পর আগ্রাসী রাষ্ট্র নয়। ৭১-এর সময় ভারত চাইলে যেভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, বাংলাদেশকে তার ভূখণ্ডের অধীনে নিয়ে নিতে পারত। ৭১-এ নেয়নি। এই বিষয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছে, তখনই বলেছে যে এইটা আমাদের লক্ষ্য নয়। আমরা একটা স্বাধীনতাকামী মানুষকে সহায়তা করা ছাড়া এই ৭১-এ আমাদের আর কোনো লক্ষ্য ছিল না। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, পাকিস্তান তো অলরেডি খেলায় ঢুকে গেছে, দেখাই যাচ্ছে, এবং কাল এক ধর্মগুরু বলেছে যে বাংলাদেশ চাইলে এই মুহূর্তে আমাদের সব নিউক্লিয়ার ওয়েপেন নিতে পারে, কি বলবেন? আচ্ছা, পাকিস্তান তো একটা দেউলিয়া দেশ। পাকিস্তান তো একটা দেউলিয়া দেশ। পাকিস্তানের অর্থনীতি কিছু আছে? ওরা কি মানে অস্ত্র বেচার সুযোগ করে নিজের অর্থনীতিকে স্টেবল করতে চাইছে? পাকিস্তানে কিছু নেই কিন্তু। আর পাকিস্তান যে বাংলাদেশকে সাহায্য করবে, আচ্ছা আপনি আমাকে বলুন তো, কোনটা দিয়ে যাবে? কোন আকাশপথ ব্যবহার করবে? বাংলাদেশ যেতে হবে তো অন্য রাষ্ট্রকে সাহায্য করতে গেলে, তার জন্য কোন জায়গা দিয়ে গিয়ে বাংলাদেশকে সাহায্য করবে, এটা আমাকে একটু বলুন। ফলে পাকিস্তান, আর তার মানে পাকিস্তান যদি বাংলাদেশকে সাহায্য করে, আমরা শুরুতে যে আলোচনাটা করেছিলাম, তার মানেই তো ৭১ বিরোধী শক্তি ক্ষমতায় আছে। কাট না, সেটাই।